বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের হানিমুন বা মধু চন্দ্রিমা পিরিয়ড সত্যিই শেষ, এমন মন্তব্য করে রিপোর্ট দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। বলা ভালো, আইসিজি গত 2 দশকে বিদ্যা দিয়ে শিহরণ বইছে। প্রথমে বুঝতে পারেনি জর্জ সোরসের ছেলে অ্যালেক্স সোরসের সঙ্গে মিটিংটা ট্রাম্প খুব ভালোভাবে নেবে না, সেটা প্রথমে বুঝতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছি, বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে। এর মধ্যে 1 তারিখ থেকে 5 তারিখ প্রচার। আমরা খালেদা জিয়াকে তারেককে দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি। এবার কি তাহলে বাকি উপদেষ্টার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে পড়ে যাবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শকদের চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের হানিমুন বা মধু চন্দ্রিমা পিরিয়ড সত্যিই শেষ, এমন মন্তব্য করে রিপোর্ট দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। বলা ভালো, আইসিজি গত 2 দশকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যতগুলো রিপোর্ট দিয়েছিল তার প্রায় সবকটি সত্যি হয়েছে। ইউ ওয়াচ লিস্ট তালিকায় স্থান পাওয়া বাংলাদেশ নিয়ে সংস্থাটির 30 জানুয়ারির রিপোর্টে বলা হয়েছে, ইউনূস সরকার শুরুতে যে অপ্রতিরোধ্য জনসমর্থন পেয়েছিল তা অনেকখানি কমে গেছে। রিপোর্টে আশঙ্কা করা হয়েছে এবছর নানামুখী রাজনৈতিক চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস ও তার বাহিনী। বাংলাদেশে দ্রুত নির্বাচন দেয়া আর ভারত বিদ্বেষী মনোভাব না ছড়ানোর জন্য ইউনূস সরকারকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি প্রতি বছরই ইইউ ওয়াচ লিস্ট বা নজরদারি তালিকা প্রকাশ করে। এসব রিপোর্টে স্থান পাওয়া দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি কেমন, দেশগুলোর প্রতি ইইউর আচরণ ও সম্পর্ক কেমন হওয়া উচিত সেটি বলা থাকে। ইইউ ও এর সদস্যগুলো কোথায় শান্তির সম্ভাবনা বাড়াতে পারে তা চিহ্নিত করে প্রতি বছর ক্রাইসিস গ্রুপ ইইউ ওয়াচ লিস্ট বা ইইউ পর্যবেক্ষণ তালিকা প্রকাশ করে থাকে। 30 জানুয়ারি প্রকাশিত সর্বশেষ নজরদারি তালিকায় বাংলাদেশের পাশাপাশি মলদোভা, কলম্বিয়া, উত্তর কোরিয়া, সুদান, গ্রেট লেকস, ইউক্রেন, সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন ও ইরানের নাম উঠে এসেছে। দর্শক খেয়াল করে দেখুন, এবারের রিপোর্টে যাদের স্থান দেওয়া হয়েছে সেটির কোনোটিতে গণতন্ত্র নেই রাজনৈতিক শান্তি। তালিকায় বাংলাদেশ প্রসঙ্গের শিরোনাম হলো বাংলাদেশ দ্য ডিলেমাস অফ আ ডেমোক্রেটিক ট্রানজিশন, যার অর্থ হলো বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকট। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিপুল জনসমর্থন পেয়েছিল। এই সমর্থন ছিল আশাতীত, কিন্তু এখন সে সমর্থন অনেকখানি কমেছে, এতখানি কমেছে যার কারণে আইসিজি বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধু চন্দ্রিমার সময়টি সত্যিকার অর্থে শেষ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে মানুষ এখন আর আশার বাণী শুনতে চায় না, চায় সুনির্দিষ্ট ফলাফল। এ বিষয়ে ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ কনসালটেন্ট থমাস কিয়ান বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধু চন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। রাজনৈতিক দলগুলো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করায় এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে। রিপোর্টটিতে বলা হয়েছে, আওয়ামী লীগ তার দীর্ঘ শাসনকালে রাষ্ট্রযন্ত্রের বড় অংশের দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। দলটি এখন রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থানে চলে গেছে, যেটি অন্তর্বর্তী সরকারকে সাংবিধানিক, নির্বাচনী, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুযোগ এনে দিয়েছে। তবে শেখ হাসিনার পতনের পরপর অন্তর্বর্তী সরকার যে ব্যাপক সমর্থন পেয়েছিল তা ম্লান হতে শুরু হয়েছে এবং অধ্যাপক ইউনূস এখন সুনির্দিষ্ট ফলাফল দেখানোর জন্য চাপের মুখে পড়ছেন।
সরকার শুধু যে অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে মতপার্থক্য দূর করার সংগ্রাম করছে তা নয়, দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও লোকজনের সমালোচনার শিকার হচ্ছে তারা। রিপোর্টে বলা হয়েছে ইউনূস সরকার কিছু সংঘাতে জড়িয়ে ফেলেছে নিজেদের। তার একটি হলো রাজনৈতিক দলগুলোর সাথে সংঘাত। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি বিরোধের মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রিপোর্টটিতে বলা হয়েছে বিএনপির চাপে ডক্টর ইউনূস নির্বাচন কবে হতে পারে সেটি জানালেও সুনির্দিষ্ট দিনক্ষণ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কিছুই বলেনি। আর তাতেই বিএনপি ও সমমনা কয়েকটি দল থেকে চাপ বাড়ছে। আইসিজি বলছে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় যত এগোচ্ছে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুত সংস্কার কাজ শেষ করতে তত চাপে পড়ছে। আর সাধারণ মানুষ থেকে চাপ আসছে, কারণ ইউনূস সরকার সাধারণ মানুষের নিত্যদিনের যে প্রয়োজন সেগুলো মেটাতে পারছে না। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে না পারায় ডক্টর ইউনূসের প্রতি সাধারণ মানুষের সমালোচনা বাড়ছে চ্যালেঞ্জও। এবছর চ্যালেঞ্জগুলো আরো বাড়বে। কাদের থেকে চ্যালেঞ্জ আসবে? সংস্থাটি বলছে এখানে 4টি গ্রুপ আছে। 1, ডক্টর ইউনূস সরকারের বিরোধী রাজনৈতিক পক্ষ। 2, ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত ছাত্র নেতারা। 3, ইসলামিক গ্রুপগুলো যারা ডক্টর ইউনূসকে এতদিন সমর্থন দিয়ে এসেছিল। এবং সবশেষ নির্বাচনের সুবিধা নেয়ার জন্য মূল খেলোয়াড়রা। রিপোর্টটিতে এদেরকে বলা হয়েছে কি প্লেয়ার, জকি। তবে নির্বাচনের দৌড়ে জিততে চাওয়া এই মূল খেলোয়াড় কারা সেটি রিপোর্টে বলা হয়নি। ইউনূস সরকার সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাকে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী মন্তব্য করলেও সংস্থাটির রিপোর্টে এ নিয়ে আশাবাদী মন্তব্য করা হয়েছে। রিপোর্টটিতে ইসলামী উগ্রবাদী পক্ষগুলোর বাড়ান্ত নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি ইসলামী উগ্রবাদীদের চাপের কারণে বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ হয়েছে। তারা হামলা চালাচ্ছে মাজার, মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানে। বন্ধ হয়ে গেছে নারী ফুটবল ম্যাচ। সামনের দিনের চ্যালেঞ্জের পাশাপাশি এখন ডক্টর ইউনূস সরকার কোন কোন সমস্যার মধ্যে আছেন সেটিও রিপোর্টে তুলে ধরা হয়েছে। অর্থনীতির যে বেহাল দশা তা খুব সহসা ঠিক হওয়ার কোনো আশা নেই বলে রিপোর্টটিতে বলা হয়েছে। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো ভারতের সাথে সুসম্পর্ক না থাকা। আইসিজে বলছে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন থাকায় বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে ইউনূসের ক্যাবিনেট। রিপোর্টটিতে ডক্টর ইউনূসের সরকারের জন্য ভারত বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে ভারত বিরোধী মনোভাব না ছড়াতে ঢাকাকে উৎসাহিত করা উচিত ইউরোপীয় ইউনিয়নের। ক্রাইসিস গ্রুপ বলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি ইইউ এর জন্য অগ্রাধিকার হওয়া উচিত। এতে বলা হয়েছে যে ইউরোপীয় কূটনীতিকদের উচিত বাংলাদেশ সরকারকে বলা যাতে দেশটিতে ভারত বিরোধী মনোভাবকে উস্কে না দেয়। দেশটিতে ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিলে তা ইউনূস সরকারের জন্য সমস্যা আরো বাড়াবে। রিপোর্টটিতে আরো বলা হয়েছে 10 লাখ রোহিঙ্গা নিয়ে হিমশিম খেতে হচ্ছে ইউনূস বাহিনীকে। আইসিজি বাংলাদেশকে পরামর্শ দিয়েছে আরাকান আর্মির সঙ্গে ঢাকার যোগাযোগ বাড়ানো উচিত। এর আগের রিপোর্টেও আইসিজি আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছিল। তবে সহসা রোহিঙ্গা সমস্যার সমাধান দেখছে না সংস্থাটি। সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো বিশ্বব্যাপী আন্তর্জাতিক তহবিল কমছে। এতে শুধু আমেরিকাই নয়, ইউরোপীয় ইউনিয়নও ফান্ড কমাবে। বাংলাদেশ আরো অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে 90 দিনের জন্য অনুদান স্থগিত করেছে। ইউর সদস্য সুইজারল্যান্ড 30 জানুয়ারি জানিয়ে দিয়েছে দেশটি আর বাংলাদেশকে আর্থিক সাহায্য দিবে না। সব দিক মিলিয়ে নতুন নতুন সংকটে পড়তে যাচ্ছে দ্য ইউনূস টিম। সেই সংকটগুলো হানিমুন থেকে কতটা আমরা খালেদা জিয়াকে তারেক দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন। ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি, পত্রিকায় প্রতিদিন আসতো হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগ আমরা একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিবান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে বলুন। 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ, নীতিবান আদর্শ মানুষ সাপোর্ট করে, তাকে আমি কি বলতে পারি? আমাকে বলুন তো। আজকে আপনি নির্বাচন করতে যাবেন, যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে না। সব সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে। আসবে কিভাবে ভদ্র মানুষগুলি?
ক্ষমতা আসবে কিভাবে ভদ্র মানুষগুলি? আমার তো টাকা নেই, আমি তো হাজার হাজার টাকা চুরি করি নাই, আমি কিভাবে একটা ভোট 5,000 টাকা দিয়ে কিনবো? আমাকে বলুন তো, আমার সম্ভব কিভাবে? আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চিরজীবনের জন্য বয়কট করতে হবে, এরা ভোটে আসতে পারবে না। যাদের দ্বারা চুরি প্রমাণিত হয়েছে, অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে, এই দল এবং এই ব্যক্তি কোনো অবস্থাতেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। আমরা বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চরিত্রহীন, ডাকাত, বদমাশ এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে এই দেশ চালালে কোনোদিন দেশ শান্তি হবে না। আবার আন্দোলন করতে হবে, গোলটেবিল বৈঠক করতে হবে। আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে, মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমাকে বলুন। আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। আজকে যদি চাঁদাবাজি করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমরা এখন জুলুম করতেছি, হাজারো মামলা হচ্ছে, নিরাপরাধ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে, চাই সে আওয়ামী লীগ করুক, সে নিরাপরাধ, সে ভালো, তার নামে মামলা দেবো কেন? তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে, তা আপনার নামে তো মামলা দিবে, সংস্কৃতি চলবে কেন? দেখেন 71-এর পর আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে পারিনি। এর জন্য আমি বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে, যারা প্রশাসনের নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে, ওদেরকে বিচার করা উচিত, ওদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং চরমভাবে যে শাস্তি দেওয়া হয়। আমি তো তখন বলেছিলাম ওই নুরুল হুদা কমিশনকে, জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিছা ঝুলাই রাখবো, যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝুলাই রাখবো, যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচন উপহার দেওয়ার এই কারিগর হলে প্রথম নুরুল হুদা কমিশন। এদেরকে ঝাঁটা মারেন, এদেরকে বিচার করেন, সমস্ত চেহারা উন্মোচন করেন। এই কোর্ট টাইর মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন। এগুলো চোর, এগুলো ডাকাত, এগুলো বদমাশ, এগুলো খুনি, এগুলো ধর্ষক, এগুলো মদখোর, এগুলো চরিত্র অবস্থা থেকে রাত্রে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা। এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে, এদের বিচার আওতায় আনতে হবে, এদেরকে বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে। কিন্তু যারা দুর্নীতিবাজ নয়, শুধু দল করার কারণে, সে আওয়ামী লীগ করুক না কেন, যে দলই করুক না কেন, যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয়, অত্যাচার বিচার না করা হয়। আপনি পানি পান করবেন, শুধু কি পানি দেখবেন না পাত্র দেখবেন? যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র বিষযুক্ত, তাহলে আপনি স্বচ্ছ পানি বার করতে পারবেন? পানিরও প্রয়োজন, পাত্রেরও প্রয়োজন। আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন, তাদের চরিত্রটা কি? এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই, গতদিন তাদের চরিত্র কি ছিল, আজকে তাদের চরিত্র কি? আপনি কি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পুরো বেঞ্চ সরকার পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায়, সেই দেশটা কোথায়? যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে ভিসি সহ যদি প্রফেসররা সেখান থেকে রিজাইন দিতে বাধ্য হয়, সেটা দেশটা কোথায়? আমাদের দেশে নীতি আদর্শ কোনো চর্চা হয় না, শুধু গবেষণা হয়। প্রয়োজন হল নীতি আদর্শ পরিবর্তন করা। যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন, তাহলে অবস্থাটা কেমন হবে? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তিনজনই চোর, ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? আবারও আন্দোলন, আবারও রক্তপাত, আবারও সংগ্রাম, আবারও অবরোধ। কতদিন করব? এর কারণটা কি? আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমরা অনেকেই আলোচনা করি না। ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করতো, এর চেয়ে খারাপ কথা একটা বলতো না। এখানে যে কথাগুলি নিয়ে আসছি এর চেয়ে হয়তো আরো ভালো ভালো কথা বলতো। আচ্ছা, কমিউনিস্টের কোন যুব সংগঠন যদি গোল টেবিল বৈঠক করতো, সেখানে এরকম সুন্দর সুন্দর কথা আসতো। দেখেন, গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি, গণতন্ত্র রক্ষা করতে হবে, পুনরুদ্ধার করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এরকম বক্তব্য হয়তো অনেকের মুখে আমরা শুনিনি। একজন মানুষ যখন বক্তৃতা করে, সে চায় যে মানুষজন আকৃষ্ট হয়, ভালো কথা বলতে পারে। কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায়? আমাদের দেশে বড় সমস্যাটা কি? এই সমস্যা সম্পর্কে আবার আসলে কেউ আলোচনা করি না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নীতি আদর্শ। নীতি আদর্শ সবচেয়ে বড় সমস্যা। আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি আদর্শের। চরিত্রবান মানুষ নেই, আদর্শবান মানুষ নেই। দেখবেন আমার এক ভাই বললেন, এই দেশটা
বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান। কি বলি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলার সময় সবাই সমান, কিন্তু কেউ কি চিন্তা করছে পার্সেন্টেজ আর কি? এই চিন্তা কার মধ্যে আসে না। এখানে বিশাল একটা শুভঙ্করের ফাঁকি। আমরা যখনই দেশকে করতে যাই তখন একই সাথে সবাই নাম উল্লেখ করি, কিন্তু এখানে যে 92% মুসলমানদের দেশ, এই মুসলমানদের চিন্তা তখন মাথা থেকে চলে যায়। তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি, আর যখনই দেশ গড়ার চিন্তা করি তখন 92% মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলাফ সমস্ত সংবিধান করা, আইন রচনা করার চেষ্টা করি। যেমন ধরে নেন ট্রান্সজেন্ডার, এটিকে মুসলমানরা মানে আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। এর জন্য প্রধান উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম, আমি তাকে অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোন সংস্কৃতি যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া না হয়। আজকে কোন খাতের কথা বলবেন, কোন সেকশনের কথা বলবেন, সব জায়গায় তো দুর্নীতি, সবাই তো দুর্নীতিবাজ। শিক্ষকরা দুর্নীতিবাজ, বিচারকরা দুর্নীতিবাজ, প্রশাসকরা দুর্নীতিবাজ, অর্থনীতিবিদরা দুর্নীতিবাজ, যারা ব্যবসায়ী তারা দুর্নীতিবাজ। আপনি কোন জায়গায় ঔষধ লাগাবেন আমাকে বলুন তো, ঔষধটা দিবেন কোন জায়গায়? আজকে আমাদের গভর্নর, বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটপাট করার এই ইতিহাস আর কেউ কোনোদিন দেখেনি। কিভাবে করছে? আমি সেদিন শুনলাম এক ব্যাংকের ডাইরেক্টর থেকে যে সালন কোম্পানি এক ব্যাংকের থেকে 200 কোটি টাকা ঋণ নিয়েছে, আর এক ব্যাংকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজ মনোযোগ সহকারে দেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। বিদ্যা দিয়ে শিহরণ বইছে। প্রথমে বুঝতে পারিনি জর্জ সোরসের ছেলে অ্যালেক্স সোরসের সঙ্গে মিটিংটা ট্রাম্প খুব ভালোভাবে নেবে না, সেটা প্রথমে বুঝতে পারিনি। পৃথিবীতে আমি দুটো কালিদাস দেখলাম আমার জীবনে, একটা হলো জেলেনস্কি আর একটা হলো মোহাম্মদ ইউনূস, যারা নিজেরা যে ডালে বসে আছে সেই ডাল কাটার চেষ্টা করে। এখন একটা অর্গানাইজার একটা রিপোর্ট করেছিল 29 তারিখে, অর্গানাইজার সেই রিপোর্টে তারা লিখেছিল ইউনূস চ্যালেঞ্জেস ট্রাম্পস প্রেসিডেন্সি, হোল্ড মিটিং উইথ অ্যালেক্স সোরস ইন ঢাকা। এটাকে ফেক নিউজ বলে একটা ধাপ্পা লাগিয়ে দিয়েছে। মানে যেটা পছন্দ হবে না না বাংলাদেশে, সেটাকে বলবে ধাপ্পা, ভুয়া, জুয়া, চুরি, মিথ্যা কথা, মানে ভুল বোঝানো, এই সমস্ত বলে দেবে। আর সেই নিয়ে এখন তড়ি ঘড়ি যখন অর্গানাইজার রিপোর্টটা 29 তারিখে যখন হাতে পড়েছে, এবার তখন ইউনূস সরকারের মানে লোকজনেদের তখন টনক নড়েছে, সঙ্গে সঙ্গে তার প্রেস উইংকে কাজে লাগিয়ে দিয়েছে, এটাকে ভুয়া প্রমাণিত করো। তাই ওখানে তিনি সব বলছেন, যেটা কাগজে যেটা বেরিয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ভারতীয় সাপ্তাহিকের প্রতিবেদন ভিত্তিহীন, প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটা লিখে 30 জানুয়ারি ইত্তেফাক দেশ থেকে লিখেছে। আচ্ছা চলুন, অর্গানাইজার লিখেছে নাকি? অর্গানাইজার লিখেছে যেটা, সেটা হচ্ছে 29 তারিখ যেটা লিখেছে, ইউনূস ট্রাম্পের প্রেসিডেন্সিকে চ্যালেঞ্জ করেছেন, ঢাকায় অ্যালেক্স সোরসের সঙ্গে বৈঠক করেছেন। মোহাম্মদ ইউনূস ঢাকায় অ্যালেক্স সোরসের সাথে একটি উচ্চ প্রোফাইলের বৈঠকের মাধ্যমে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তনের একটি সোচ্চার সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। পুরো ঠেসে দিয়েছে, যাকে বলে না, পুরো যখন ঢোকাবি তখন ঠেসে ঢোক। আচ্ছা চলুন, তারপরে লিখেছে মূল উপপাদ্যটা বলি, যেখানে একেবারে কাপড় চোপড় পুরো খুলে দিয়েছে। মোহাম্মদ ইউনূস হিলারি ক্লিন্টনের বন্ধু ও আর্থিক সহযোগী এবং ক্লিন্টন ফাউন্ডেশনের অন্যতম শীর্ষ দাতা, যিনি বাংলাদেশের সেনাবাহিনীর সরাসরি মদতে, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 7ই আগস্ট 2024 থেকে বাংলাদেশে একটি অবৈধ শাসনের নেতৃত্ব দিচ্ছেন, যা আল কায়দা, ইসলামিক স্টেট সহ ইসলামপন্থী জিহাদি খিলাফত দাতাদের নিয়ে গঠিত এবং ক্ষমতায়ন করে। হিজবুত তাহরির এবং অন্যান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিতে শুরু করেছে এবং একাধিক কারণে তার প্রশাসন তার পুরনো কমরেডদের বিল এবং হিলারি ক্লিন্টন এবং সোরস সহ ট্রাম্পের রাষ্ট্রপতিত্বকে চ্যালেঞ্জ করার জন্য মিটিং করার মাধ্যমে খোলাখুলি পেশি নমনীয় করতে শুরু করেছে, মানে পেশি আস্ফালন করতে শুরু করেছে। তারপরে এই যে জিহাদি গোষ্ঠী যত আছে তাদের বিরুদ্ধে ট্রাম্পের যে মানে বলেছেন না, মৌলবাদের বিরুদ্ধে আমি লড়বো,
সেই মৌলবাদীদের নিয়ে যে উনি যে একটা সরকার করেছেন, সেই সরকার সেটা যে ট্রাম্পের চোখে বৈধ নয়, আর সেটা বুঝেই অ্যালেক্স সোরসের সঙ্গে মিটিং করে ট্রাম্পের প্রেসিডেন্সিকে চ্যালেঞ্জ করছে বলে অর্গানাইজার লেখা ঠুকে দিয়েছে। এবার ঠুকে দিয়েছে, তারপরে তারা মুশকিলে পড়ে গেছে। এবার এটাকে ফেক নিউজ কি করে প্রমাণিত করা যায় তা করতে উঠে পড়ে লেগে এখন বৃহস্পতিবার যে ব্রিফিং হয়েছে, সেই ব্রিফিং এ যেটা জানিয়েছেন প্রেসিং, সেটা কাগজে যেভাবে বেরিয়েছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ইত্তেফাক যে রিপোর্টটা বলেছে, সিএ প্রেসিং ফ্যাক্টস নামে ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ভারতের সাপ্তাহিক দ্য অর্গানাইজার একটি নতুন প্রচারণা চালিয়েছে যা অনেক ভারতীয় জাতীয়তাবাদীদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা এবং ভারতের প্রভাবশালী প্রতিনিধি প্রক্সি ব্র্যাকেটে শেখ হাসিনার পুনরায় বাংলাদেশের শাসনভার দখল করার পথ সুগম করার উদ্দেশ্য পরিচালিত। দ্য অর্গানাইজারের সর্বশেষ অপপ্রচার হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরসের মধ্যে বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল এই মিথ্যা প্রচারণা দেখে সঠিক বিষয়টি বুঝতে সক্ষম হবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যটি ব্যর্থ হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তিনি অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে একটা মিথ্যা প্রচারণা এবং তাকে উস্কে দেওয়ার জন্য এটা ছাপা হয়েছে। ট্রাম্প অত বোকা নন, আপনারা যতটা বাংলাদেশিরা ভাবেন না। ট্রাম্প একটি মূর্খ, ট্রাম্প ঘাসে মুখ দিয়ে চলে। ট্রাম্প হচ্ছেন বিলিয়নিয়ার, তিনি বিলিয়ন সম্পত্তির মালিক এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মার্কিন ব্যবসায়ী। কজন মার্কিন প্রেসিডেন্টের ওয়্যার হাউসে 17টা প্লেন পড়ে থাকে, 17টা বোয়িং। একবার গুগলে খোঁজ নিয়ে দেখবেন, তিনি এমনি হননি। তাকে বোকা বানানো অত সহজ নয়। আর দাদা যখন গোখরো সাপের গর্তে যখন হাত দিচ্ছে, তখন তো বিষ তো আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি জেনে শুনে একদম ট্রাম্পের যিনি একেবারে প্রধানতম শত্রু সোরস, তার ছেলের সঙ্গে আপনি বৈঠক করছেন, আর সেই বৈঠকের খবরটা বাজারে বেরোবে না এবং আপনি চুপিসারে সব কাজ করে বেরিয়ে যাবেন। আর ট্রাম্প কিছু চোখে আঙুল দিয়ে বসে থাকবে, চোখে হাত দিয়ে বসে থাকবে, আমি কিছু দেখছি না, আমি কিছু শুনছি না, আমি কিছু বলছি না, এই করবেন। আপনি ভাবাটা একটু ছেড়ে দিন। আপনার যত চতুরামি আছে না, যত ফট্ট ইন্টিগিরি আছে, যত মিথ্যাচার আছে এবং যত লুকোছাপা আছে, চাপাবাজি আছে, সব মানুষ ধরে ফেলেছে। আপনি একটি পাক্কা সুদখোর এবং অত্যন্ত অসৎ এবং একটা নির্লজ্জ নির্মম ব্যক্তি। এই সম্পর্কে বলতে কোনো আপত্তি নেই। আপনার যদি মনে হয় আপনি আমার নামে মামলা করবেন, এই কথা বলার জন্য মামলা চুক্তি দিলে আমি লড়তে রাজি আছি। ভারতবর্ষের বিখ্যাত উকিলরা আমরা মামলা করতে 1 পয়সা খরচা করতে হবে না, আপনাকে আসতে হবে এখানে। কারণ মামলা করতে হবে ভারতে এসে করতে হবে। আমরা বাংলাদেশের ওই সরকারের কোনো নেই, অস্তিত্ব আমরা স্বীকার করি না। আপনার ওই সরকার অবৈধ সরকার। আর যার গর্তে আপনি হাত ঢুকিয়েছেন, সে আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনার একেবারে হাড় মাংস সব আলাদা করে দেবে। সেটা এখন বুঝতে পারছেন দেখে এখন শিরদাঁড়া দিয়ে এখন হিমের স্রোত বইছে, ভয়ে হিমের স্রোত বইছে। যদিও বা 1 সপ্তাহ 15 দিন পেছাতো, এই রিপোর্টটা দেখার পর আমি যেটা বিকেলের ভিডিওতে বলেছি, এই রিপোর্টটা দেখার পর এখন বলছি, তখন এই রিপোর্টটা আমি দেখিনি। ট্রাম্প কিন্তু আর দেরি করবেন না, খুব তাড়াতাড়ি একটা রিয়াকশন দেখতে পাবেন। সেটা ডক্টর ইউনূসের পক্ষে একেবারেই সুবিধাজনক হবে না। ডক্টর ইউনূস, আপনি আপনার অন্তিম দিনের জন্য এবং কঠোরতম শাস্তি পোয়ানোর জন্য আপনি এখন থেকে তৈরি হন। আপনার ওই ভোলা ভালা চেহারা না, ওই চেহারা আর ভোলা ভালা থাকবে না। আপনার মুখোশটা খুলে যাবে এবং আপনার নগ্নতা বেরিয়ে পড়বে। আপনি কত হিংস্র একটা মানুষ, কত খতরনাক মানুষ হতে পারে একটা হিউম্যান রাইটস এর রিপোর্ট নিয়ে আপনাদের ওখানে খুব নাচানাচি হচ্ছে না।
সেটাও তো হচ্ছে যশোরের টাকায় চলে, হিউম্যান রাইটস এর, সেটা যশোরের টাকায়। এরা ডোনাল্ড ট্রাম্পকে এই যে আপনার যত এই রয়েছে ডিপ স্টেট রয়েছে, এরা শান্তিতে থাকতে দেবে না, ট্রাম্প এটা জানেন। আর জানেন বলেই তিনি আগে থেকে গুটিগুলোকে সাজিয়ে রাখছেন। এবার ওই হিউম্যান রাইটসই আসুক আর আপনার অ্যালেক্সি আসুক, যেই আসুক, ট্রাম্পের হাত থেকে বাঁচতে পারবেন না। আর ওই যে হিউম্যান রাইটস, তারা সব দেখল, তারা একবারও খুঁজে পেল না যে এত লক্ষ শ্রমিক বেকার হয়ে গেল, এত হাজার কারখানা পুড়ে গেল, এত মানুষকে মেরে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হলো, 3,500-4,000 পুলিশ খুন হলো, হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ হলো, মুসলিম আওয়ামী লীগ যারা আছে তাদেরকে কেটে একেবারে ফালা ফালা করে দেওয়া হলো, গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হলো, ব্রিজের ওপর থেকে পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো। তাদের রিপোর্টে এইগুলো নেই। তাদের রিপোর্টে এটা আছে মোহাম্মদ ইউনূস সরকার কত সুন্দর করে দেশ চালাচ্ছে, সফলতম ব্যক্তি। এটাই হচ্ছে ডিপ স্টেটের খেলা। ওই ডিপ স্টেটই পাঠিয়েছে জর্জ সোরস, একদিকে ছেলেকে পাঠিয়েছে, একদিন হিউম্যান রাইটস একে ওয়াচকে পাঠিয়েছে। এই হচ্ছে এদের খেলা। কিন্তু কোন খেলা এদের কাছে পার পাবে না। ডক্টর ইউনূস যেমন এরা পার পাবে না, তেমনি আপনিও পার পাবেন না। আপনি নাম্বার 1 পয়লা শত্রু, এটা আপনি মনে রাখবেন। তো আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছি, বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে। সো এর মধ্যে 1 তারিখ থেকে 5 তারিখ প্রচারপত্র বিলি হবে, লিফলেট বিতরণ হবে। সো তারপরে একই ধারাবাহিকতায় বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, অবরোধ এবং সর্বশেষ আমাদের হরতাল হবে। সো আপনারা এই ব্যাপারে সকলে অবগত আছেন। সো আপনাদের কাছে বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে, ছাত্র জনতাকে, আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনকে, সকলকে বলবো আপনারা নিজ নিজ দায়িত্বে এই মুহূর্তে পার্টির এই ক্রান্তিকালে একটি উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা যেন সকলে নিজ নিজ দায়িত্বে আমরা যেন সেই কর্মসূচিটুকু পালন করি। আমাদের নেতৃবৃন্দের আমি একটি কথা বলি যে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তাদের অনেকের এই দলে অনেক দুঃখ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে। বাট আমি আজকের এই দিনে আমি সকলের কাছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন, শেখ হাসিনাকে আপা মনে করেন, আমি সকলের কাছে অনুরোধ করবো আপনারা যদি আপাকে ভালোবাসেন, বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ভালোবাসেন, তাহলে আজকের এই দিনে, পার্টির এই দুর্দিনে, ক্রান্তিকালে আপনারা সকল ভেদাভেদ ভুলে প্রত্যেককে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মাফ করে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দলের জন্য কাজ করি, ঐক্যবদ্ধভাবে এই ফেব্রুয়ারি মাসের কর্মসূচিটুকু পালন করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করি। আমি অনেক আগে এই কথাটি বলেছি, বারবার বলেছি যে দেখেন যে বাউল আব্দুল রশিদ সরকার, সে তার সন্তানকে যে হত্যা করেছে তাকে মাফ করে দিয়েছিল। এর কারণ ছিল যে সে একই পীরের মুরিদ ছিল, এই কারণে সে তার সন্তান হত্যাকারীকে মাফ করে দিয়েছে। তো তাহলে সেইটা যদি আপনারা তুলনা করেন, আওয়ামী লীগের কোনো একজন নেতাকর্মী কি আপনার সন্তানকে হত্যা করেছে বা কাউকে হত্যা করেছে, জীবন বিপন্ন করেছে? না, করে নাই। তো হয়তো আপনাকে পদ পদবি দিতে পারে নাই, আপনাকে সুযোগ সুবিধা দিতে পারে নাই, বা কিছু অবিচার অন্যায় করে নাই, সেটা আমরা অস্বীকার করছি না। বাট এইটুকু আমরা মনে করি যে যারা আমরা মাফ করে দেওয়ার মতো আমরা সক্ষমতা রাখি। আমরা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি এবং তার কন্যাকে যদি আপা মনে করি, তাদের দিকে চেয়ে আমাদের এই পার্টিটাকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের নেত্রীকে দেশে নেওয়ার জন্য আমি মনে করি যে আমরা তাদেরকে, যদি কোনো নেতাকর্মী অন্যায় অপরাধ করেও থাকে, তাদেরকে আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজকে ঐক্যবদ্ধভাবে আমরা সেই কর্মসূচিগুলো পালন করতে পারি। আর এখানে আরো দুটি কথা বলবো, যে সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগে যুগ যুগ ধরে নেতৃত্ব তৈরি হয়েছে। আজকে সেই নেতৃত্ব তৈরির একটা নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, জায়গা তৈরি হয়েছে। আজকের এই দিনে আপনারা নিজেদের মতো করে নেতৃত্ব তৈরি করুন।
আপনারা নেতার জন্য অপেক্ষা করবেন কেন? আপনার একজন এমপি, সে যদি আপনার খবর না নেয়, তাহলে আপনি সেই নিজের এমপির দায়িত্ব পালন করুন। আপনি নেতা হবেন, আপনি আগামী দিনের এমপি হবেন। এখন সেই এমপি যদি বা মন্ত্রী যদি এসে আবার রিস্ক নিয়ে দায়িত্ব পালন করে, তাহলে তাকে তো আপনি দোষারোপ করতে পারবেন না, তাতে সেই আবার মন্ত্রী হবে, সেই এমপি হবে। আপনি যদি এমপি হতে চান, আপনি যদি মন্ত্রী হতে চান, এখন তো আপনার জন্য ভাই ক্ষেত্র তৈরি হয়েছে, সুযোগ সৃষ্টি হয়েছে সে দায়িত্ব গ্রহণ করার, সেই দায়িত্ব নেওয়ার। আপনি নিজ দায়িত্বে সে দায়িত্ব নেন, নিজ দায়িত্বে সে দায়িত্ব নিয়ে আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি দেশ ও জাতির সামনে উপস্থাপন করেন, শেখ হাসিনার সাথে উপস্থাপন করেন। আপনি হবেন আগামী দিনের নেতা, আপনি হবেন আগামী দিনের এমপি মন্ত্রী। আজকে সেই দিন আসছে, আসুন আমরা সকলে যার যার জায়গা থেকে সকলের সক্ষমতা প্রমাণ করি, কাউকে দোষারোপ না করে। যারা এমপি মন্ত্রী হয়েছেন কোনো না কোনো সময়, তারা হয়তো তাদের সেই জায়গাটা কোনো না কোনো ভাবে, আপনি আমি হয়তো জানি না, কেউ গোপনে সেই জায়গাটা তৈরি করেছে, কেউ প্রকাশ্যে তৈরি করেছে, বাট তারা সেই জায়গাটা তৈরি করেছে। আজকে আমাদের কাছে সেই দিন এসেছে, আসুন আমরা সকলে প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের যোগ্যতা দিয়ে, সাহস দিয়ে আজকে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করে আমরা প্রমাণ করি যে আমরা আগামী দিনের এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখি। আর আরেকটি বিষয় আমি বলবো যে বাংলাদেশের যত আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা কর্মী বড় বড় জায়গায় পদ পদবি নিয়ে ছিলেন আছেন, তাদের কাছে বলবো, ভাই আপনারা একটু আমাদের দলীয় নেতা কর্মীদের প্রতি সদয় হন, বঙ্গবন্ধু কন্যার প্রতি সদয় হন, পার্টির প্রতি সদয় হন। আসুন আজকের এই দিনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমরা এই হরতাল কর্মসূচি, অবরোধ কর্মসূচি পালন করে আমাদের বাংলাদেশকে রক্ষা করি, বাংলাদেশের মানুষকে রক্ষা করি, বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনাকে বাংলাদেশে নেই, বাংলাদেশে নিয়ে এই দেশটাকে আমরা আবারও উন্নয়নের অগ্রগতির যাত্রাকে অব্যাহত রাখার জন্য সকলে সম্মিলিতভাবে কাজ করুন। আসুন আমরা সকলে এই হরতাল অবরোধ কর্মসূচি পালন করুন। রক্ত যখন দিয়েছি তখন আরো দিতে হবে। তবু আমাদের এই বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে নিতে হবে, এর কোনো বিকল্প, বাংলাদেশ বাঁচাতে হলে এর কোনো আমাদের বিকল্প নেই। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আপনাদেরকে আশ্বস্ত করেছি, আমি আগে বলেছি, বারবার বলেছি, আন্দোলন আসতেছে, আপনাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুতি থাকুন। আমি বারবার একাধিকবার বলেছি আন্দোলন আসতেছে, আপনারা সবাই প্রস্তুতি থাকুন। এখন আন্দোলন আসছে, আপনারা আন্দোলন বাস্তবায়ন করুন, আন্দোলন বাস্তবায়ন করুন, সফল করুন। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে উত্তাল করে তুলুন। মার্চের 26 তারিখের মধ্যে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ হবে। সকলে সেই ক্ষেত্র গ্রাউন্ড তৈরি করুন, সবকিছু খুলে বলা যায় না, সেইভাবে কাজ করুন। বঙ্গবন্ধু কন্যাকে ইনশাল্লাহ আমরা 26শে মার্চের মধ্যে বাংলাদেশে নিতে চাই, সেইভাবে সকলে কাজ করুন। কাজ করলে, যদি কাজ করেন, অবশ্যই ইনশাল্লাহ নেওয়া সম্ভব। আর কাজ না করলে একটি কথা মনে রাখবেন, পৃথিবীর। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা দুইটা ভিডিও ফুটেজ মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়টা ভিডিও ফুটেজ দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।